শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেনটি শিরোনামগুলো। পুরো খবরে আপনাদের সাথে আমরা দুজন, আমি মোহাম্মদ ইমতিয়াজ, আমি সাবিহা নিগার দৃষ্টি। পুরো খবর। অনেকটা জোর করেই সেনানিবাসের বাড়ি থেকে একদিনের নোটিশে যেতে হয়েছিল, তবে 14 বছর পর সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে ফিরলেন হাসি মুখে। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার হাস্যোজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে দেয় ভিন্ন মাত্রা। উষ্ণ অভিবাদন জানায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ এক যুগ পর সেই কেন্দ্রবিন্দুতে আবারও বেগম খালেদা জিয়া, যেখানে তার বিচরণ ছিল একজন সেনাপ্রধানের স্ত্রীর বেশে। একজন বাসিন্দা হিসেবে সেনানিবাসের অভ্যন্তরে তিনি ছিলেন বহু বছর, অনেকবার এসেছিলেন প্রধানমন্ত্রী হিসেবেও। মাঝপথে এই আঙিনা থেকে অশ্রুসিক্ত চোখে বিতাড়িত হওয়া আর কারান্তরীণ থাকার গল্প চুকিয়ে তিনি আবারও ফিরলেন সশস্ত্র বাহিনী দিবসে, যেন বিজয়ের বেশে। রোগ শোকের ছেদ টেনে তার হাস্যোজ্জ্বল উপস্থিতি এবারের অনুষ্ঠানকে দিয়েছে অন্য মাত্রা। উষ্ণ অভিবাদন জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। এমন এক সন্ধিক্ষণে খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবসে নিমন্ত্রিত হয়েছেন, যখন তিনি প্রধানমন্ত্রী নন, বিরোধী দলীয় নেত্রীও নন। তবুও তাকে ঘিরেই ছিল সবার আলাদা মনোযোগ। এক যুগ ধরে তিনি এই মহাসম্মেলনীতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই। আজকে সুযোগ পেয়েছেন। আমরা সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে। পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। অন্তর্বর্তী সরকারের দেশ পরিচালনায় মাঠে সক্রিয় সহযোগীর ভূমিকায় বাংলাদেশ সেনাবাহিনী। দেশের ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতায় তাদের নিমন্ত্রণে এমন সরব উপস্থিতির জানান দিয়ে হয়তো নতুন বার্তা দিয়ে গেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মাকসুদুন নবী, চ্যানেল 24, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে খালেদা জিয়ার উপস্থিতি দেশের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব ফিরে পাওয়ার আন্দোলনে ইতিবাচক ভূমিকা পালন করবে। গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকের আয়োজনে খালেদা জিয়াকে আমন্ত্রণ জানানোয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 3 বাহিনীর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজকে সেনাকুঞ্জে গিয়েছিলেন এবং আজকের এই ঘটনা নিঃসন্দেহে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের যে আন্দোলন রক্ষার যে আন্দোলন, গণতন্ত্র রক্ষার যে আন্দোলন, ফিরে পাওয়ার যে আন্দোলন, সেই আন্দোলনে একটা অনেক বড় ইতিবাচক ভূমিকা পালন করবে। মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনী দিবসে এই কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার অঙ্গীকারও করেন তিনি। বলেন, মুক্তিযোদ্ধারা এই দেশের শ্রেষ্ঠ সন্তান। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুশল বিনিময় করেন আমন্ত্রিত অতিথিদের সাথে। প্রধান উপদেষ্টা বলেন, ছাত্র জনতার আন্দোলন এবং এর পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে জনগণের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এবং পরবর্তী সময়ে দেশের ক্রান্তি লগ্নে সশস্ত্র বাহিনী বরাবরের ন্যায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সশস্ত্র বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে। যে কোনো আগ্রাসী শক্তির আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা জানান, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে 3 বাহিনীকে আরও আধুনিক করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী যে যৌথ অভিযান শুরু করেছিল 16ই ডিসেম্বর তা চূড়ান্ত বিজয়ে পরিণত হয়। 71-এর মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর এই অবদান
বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরিদের সংবর্ধনা অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেন, বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। নতুন বাংলাদেশে মতভেদ থাকলেও কেউ কারো শত্রু হবে না। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা হবে, আমরা কেউ কারো শত্রু হব না, কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না, কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না, আমরা সবাই সমান। ছাত্র জনতার কাছে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দেশ গঠনে তরুণদের অবদান রাখার সুযোগ সৃষ্টি করা হবে। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের তরুণ সমাজ সম্পদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও যেন মেধার ভিত্তিতে নিজ নিজ সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশ গঠনে অবদান রাখতে পারে, আমাদের সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ, আহত এবং জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। এর আগে সকালে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। নতুন নির্বাচন কমিশন পেল বাংলাদেশ। সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের কমিশন গঠিত হয়েছে। চ্যানেল 24-কে সিইসি বলেছেন, স্বচ্ছ ভোটের নজির স্থাপন করতে চান তারা। এতে নির্বাচন কমিশনের সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলের সংস্কারও প্রয়োজন বলে মনে করেন তিনি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে 1.5 দশকের আওয়ামী শাসন আমলের। 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে তীব্র সমালোচনায় ফেলে নির্বাচন কমিশনকে। শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এক পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন বিতর্কিত হাবিবুল আওয়াল কমিশন। এরপরই নতুন কমিশন গঠনে 29 অক্টোবর অনুসন্ধান কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। এর 24 দিনের মাথায় সাবেক সচিব AMM নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করল সরকার। অন্য কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক সচিব বেগম তহমিনা আহমেদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মন্ত্রিপরিষদের প্রজ্ঞাপন জারির পরপরই নিজ ভাষায় গণমাধ্যমের সাথে কথা বলেন নতুন নিয়োগ পাওয়া প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। জানান তার প্রধান লক্ষ্য গ্রহণযোগ্য ভোট। ভুয়া ভোটার, ফেক ভোটার হয়, এই জিনিসগুলো তো আমরা এনশিওর করবো যাতে না হয়। একটা পারফেক্ট প্রপার জেনুইন ভোটার লিস্ট করাটা আমার মনে হয় আমাদের একটা প্রথম দায়িত্বের মধ্যে পড়বে। ভোটারকে নির্বিঘ্নে তার পছন্দের প্রার্থীকে ভোটদান করার যে একটা ব্যবস্থা করা, এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সেটা আমরা করতে চাই। নির্বাচন কমিশনের সংস্কারে গুরুত্ব দেন নবনিযুক্ত সিইসি। বলেন, স্বচ্ছ নির্বাচনে উদাহরণ সৃষ্টি হবে আগামীতে, তবে রাজনৈতিক দলগুলোর ইচ্ছার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ইলেকশন কমিশনের সংস্কারের ব্যাপারে কিছু একটা রিপোর্ট আসবে, তো ওরা রাজনৈতিক দলের সাথে ওনারাই আলাপ করবেন। রাজনৈতিক দলের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ইলেকশন করা, এটা কারোর জন্য এই দুঃসাহসটা করা উচিত না। ইলেকশনটা তো করবে রাজনৈতিক দলগুলোই তো করবে, তো তারাই দি মূল স্টেক হোল্ডার, দি ভোটার্স অ্যান্ড দি পলিটিক্যাল পার্টিস। আওয়ামী লীগ বা তার শরিকরা নির্বাচনে থাকবে কিনা বা তাদের ডাকা হবে কিনা সেই প্রসঙ্গে এখনই কোনো মন্তব্য করতে রাজি হননি নতুন সিইসি। রেজাল্টও দেখতেছেন তো, গায়ে জোরে ইলেকশন করে দেখতেছেন তো, মানে নিজের দেশে থাকতে পারতেছি না, তো এরকম তো দেখতেছেন রেজাল্ট দেখতে। আই থিঙ্ক ইট শুড ওয়ার্ক অ্যাজ এ লেসন টু অল দি পলিটিক্যাল পার্টিস। একটা দলের বা একটা বিতর্ক চলছে, তো এই বিতর্কটার ফয়সালা কোথায় গিয়ে ঠেকে আমি জানি না এই মুহূর্তে। আমি ইটস প্রিমেচিউর ফর মি, এটা সময় আসলে আপনারা বুঝবেন। সুষ্ঠু ভোটের স্বার্থে পুলিশ প্রশাসন সহ সবাইকে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে বলেও জানান নাসির উদ্দিন। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। অতীতের 3টি নির্বাচনের মতো কলঙ্কজনক কোনো নির্বাচন করবে না নতুন কমিশন, এমন আশা জানিয়েছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
আর অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের। নতুন নির্বাচন কমিশন সততার সাথে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবে, যাতে আমরা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পাই, যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা কার্যকর হয়। সকল পর্যায়ে সংসদ থেকে শুরু করে লোকাল গভর্নমেন্ট পর্যায় পর্যন্ত জনগণের প্রতিনিধি জনগণ নির্বাচিত করতে পারবে, সেই ব্যবস্থা এই নির্বাচন কমিশনকে করতে হবে, এটার বিকল্প নাই। ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধে প্রায় অচল হয়ে পড়ে রাজধানীর একাংশ। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ছোড়া হয় ইট পাটকেল। মহাখালীতে রেলপথ আটকে রাখায় 6 ঘন্টা বন্ধ থাকে ট্রেন চলাচল। দিনভর ব্যাপক ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সপ্তাহের শেষ কর্মদিবসের শুরুতেই স্থবির রাজধানীর প্রধান সড়ক থেকে অলিগলি। শহর জুড়ে ব্যাটারি চালিত রিকশার অবাধ চলাচলের দাবিতে মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, মিরপুর 10 নম্বর সহ গুরুত্বপূর্ণ মোড় অবরোধ করেন চালকরা। যদিও হাইকোর্টের আদেশ, রাজধানীতে চলতে পারবে না অবৈধ এই বাহন। তাদের সড়ক থেকে সরাতে গেলে মহাখালী সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় অবরোধ করে রাখা হয় রেল ক্রসিং, যাতে ঢাকার সাথে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। এমন অচল অবস্থায় সড়কে নেমে দুর্ভোগের শেষ ছিল না রাজধানীবাসীর। স্কুল থেকে অফিস, এমনকি হাসপাতালে যেতেও বাধা দেয়া হয় রোগীদের। আমরা গাড়ি চালাতে এখন বসে রয়েছে, আমাদের কষ্ট, আমাদের ইনকাম নাই, এই তো কষ্ট না। আমাদের বাচ্চাদের অনেক কষ্ট হয়, প্রত্যেকটা গার্জিয়ানের কষ্ট হইতাছে, পরীক্ষার টাইমে ঠিক মতো হলে ঢুকতে পারছে না। পরে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদের। বিকেলের দিকে স্বাভাবিক হতে শুরু করে যান চলাচল, নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যেতে থাকে ট্রেনগুলো। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা। জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব, তবে এজন্য চুরি, অপচয় বন্ধ এবং শুল্ক সমন্বয় করতে হবে। তথ্য উপাত্তের ভিত্তিতে এমন পর্যবেক্ষণ তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি। স্বয়ংক্রিয় দাম সমন্বয় পদ্ধতি সংশোধনেরও পরামর্শ দিয়েছেন তারা। অনুষ্ঠানে বক্তারা বলেছেন, জ্বালানির দাম কমানো গেলে ইতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। প্রতি বছর সরকার বিভিন্ন খাতে যে পরিমাণ ভর্তুকি দেয় তার 1/3 বেশি যায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের পেছনে। এ তথ্য তুলে ধরে গবেষণা সংস্থা সিপিডি জানায়, সবশেষ অর্থ বছরে এই অর্থের পরিমাণ ছিল 32,000 কোটি টাকার উপরে। তবুও চড়া দামে কিনতে হচ্ছে সব ধরনের জ্বালানি। এমন পরিস্থিতিতে সিপিডি বলছে, বিভিন্ন খাতে অপচয়, শুল্ক ও মুনাফা সমন্বয় করে বর্তমান বাস্তবতায় জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা পর্যন্ত কমানো সম্ভব। বিপিসি এখন যে ফর্মুলাটা ব্যবহার করছে, এটি সংশোধন করা প্রয়োজন, এবং এটি যদি সংশোধন করা যায় তাহলে অন্তত আমরা যেটা পেয়েছি যে ডিজেলের ক্ষেত্রে 18 টাকা, অকটেনের ক্ষেত্রে 13 টাকা এবং পেট্রোলের ক্ষেত্রে 10 টাকার মতো কমানোর সুযোগ রয়েছে। এ সময় বক্তারা জানান, বিভিন্ন সময় বিশ্ববাজারে জ্বালানির দাম কমলেও স্থানীয় বাজারে তার প্রভাব পড়েনি। এজন্য পেট্রোলিয়াম কর্পোরেশনকে দায়ী করেন তারা। বলেন, ভোক্তা স্বার্থ না দেখে মুনাফার দিকে নজর দিয়েছে রাষ্ট্রীয় কর্পোরেশন। আপনি শুধু পেট্রোলেই দেখেন না, ওনারা কন্ডেন্সার থেকে ফ্র্যাকশনেশন করে যে পেট্রোল পাচ্ছেন, যে গ্যাস পাচ্ছেন, এখানে উনি কত প্রফিট করেন। এই কন্ডেন্সারগুলো কিন্তু সম্পূর্ণ লোকালি। সাপ্লাই চেনের প্রতিটা কস্ট কম্পোনেন্টে যে ইনক্লুড হয়ে গেছে, তা থেকে এই সেক্টরের বিদ্যুৎকে, এই সেক্টরের গ্যাসকে, এই সেক্টরের কয়লাকে, এই সেক্টরের ফার্নেস অয়েলকে মুক্ত করতে হবে। এ সময় বিপিসি চেয়ারম্যান জানান, তেলের দাম কমাতে হলে চুরি বন্ধ করা জরুরি। সেক্ষেত্রে বিপণন সহ সব প্রক্রিয়ায় স্বয়ংক্রিয় ব্যবস্থা নিশ্চিতের বিকল্প নেই। আমরা তেলের কোয়ালিটি যদি এনশিওর করতে চাই, আমরা যদি তেলের মূল্য সঠিক রাখতে চাই, তাহলে কিন্তু আমাদের পিলফারেজ কমাতে হবে, আমাদের ওয়েস্টেজ কমাতে হবে, বা বাংলা কথায় যদি বলি চুরি কমাতে হবে। আদর্শ যে সিচুয়েশন, যে আইডিয়াল সিচুয়েশনে কাজ করার যে অভিজ্ঞতা, এটা বিআরসি কিন্তু হয়নি। সো এনাবলিং এনভায়রনমেন্ট যদি হয়, আইডিয়াল সিচুয়েশন যদি হয় কাজ করার, নিঃসন্দেহে দ্যাট উইল ইমপ্রুভ দ্য এফিসিয়েন্সি অফ বিআরসি ইন ফিউচার। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্বালানি তেলের দাম কমানো গেলে ইতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে।
রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। আপনারা দেখছেন রাত 10টার খবর। একটা বিরতির সময় হলো, ফিরে আসছি একটু পরে। আমন্ত্রণ রাত 10টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সন্ধ্যায় বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন 3 বাহিনীর প্রধান। এ সময় সশস্ত্র বাহিনীর সব সদস্য এবং তাদের পরিবারবর্গকে শুভেচ্ছা জানান রাষ্ট্রপতি। বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি শান্তি মিশনে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে সশস্ত্র বাহিনী। গণ অভ্যুত্থান পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা এবং শান্তি প্রতিষ্ঠায় সশস্ত্র বাহিনীর সদস্যদের ভূমিকার প্রশংসা করেন তিনি। তর্জন গর্জন করেও মানবতা বিরোধী অপরাধে রাজনৈতিক দলের শাস্তির আইন থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। তবে এবার আইন উপদেষ্টা দাবি করলেন, ন্যায় বিচারের স্বার্থেই এমনটি করেননি তারা। জুলাই আগস্ট গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি ওঠে বিভিন্ন মহলে। এমন প্রেক্ষাপটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের খসড়াও চূড়ান্ত করা হয়। বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে। মঙ্গলবার সেই খসড়ার বিষয়ে আইন উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণ হলে আদালত চাইলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবেন। পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জানানো হয়, রাজনৈতিক দলের শাস্তির বিধানটি থাকছে না। তাতে এই বিধানকে অযথা প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। আমরা এই বিচারকে অন্য কোনো বিষয়ের সাথে সম্পর্কিত করতে চাই না। এই রাজনৈতিক দল বা বড় সংগঠনকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলে এই আইনকে অযথাই প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হবে। বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে আইন উপদেষ্টা বলেন, ন্যায় বিচারের স্বার্থে রাজনৈতিক দলের শাস্তির বিধান রাখা হয়নি। সবাই মিলে চিন্তা করেছে যে এই বিচারের শুদ্ধতা রক্ষার জন্য রাজনৈতিক দলের ইস্যু আনা উচিত না। আমি এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ট্রাইব্যুনালের অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আপিলের বিধান রাখা হয়েছে। এটা বিচারের শুদ্ধতার জন্য করা হয়েছে এবং খুব সীমাবদ্ধ ক্ষেত্রে। এদিকে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। শেখ হাসিনাকে দেশে আনার ব্যাপারে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের কোনো নির্দেশনা পায়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, এটি রাজনৈতিক বিষয়, সরকারের ঊর্ধ্বতন জায়গা থেকে নির্দেশ পেলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। জানিয়েছেন, ডিসেম্বরে ভারত বাংলাদেশের সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক গতিশীলতা পাবে বলে আশা করেন তিনি। জানিয়েছেন, 25 এবং 27 নভেম্বর ঢাকায় আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। আমরা অফিসিয়ালি কিন্তু কোনো নির্দেশনা পাইনি। এটা একটা রাজনৈতিক বিষয়, কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে যখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হবে আমরা তখনই কাজ করব। আর আমরা হয়তো এই এফওসি যেটা সামনে হতে যাচ্ছে সেখানেও কিন্তু হয়তো এই বিষয়ে আলোচনা করার অবকাশ থাকবে। তখন হয়তো জিনিসটা আরও ক্লিয়ার হবে যে আমরা আসলে এই বিষয়টা কিভাবে দেখছি বা কি চাই। ডেঙ্গুতে একদিনে প্রাণ গেছে 9 জনের। এই নিয়ে চলতি বছর মারা গেলেন 436 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে বলা হয়, মৃতদের 5 জন ঢাকা উত্তর সিটির ও 3 জন ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা। বাকি 1 জন রাজশাহী বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 1214 জন। সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন 3882 জন ডেঙ্গু রোগী। সময় হলো আরও একটা বিরতির। আরও খবর নিয়ে ফিরছি খানিকক্ষণ পর।